লাইফের সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি এই একটা অ্যাডমিশন টেস্টের জন্য। মানে ভয় কাজ করেছিল যে আদৌ কি আমার ঢাকা মেডিকেলে হবে কিনা, এটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম। এই জন্য আমি যখন দেখি যে আমার রেজাল্টে আমি 91 পেয়ে সেকেন্ড হয়েছি, তখন তো আমি বেশ স্টাউন যে মানে কি হলো। পড়াশোনার ক্ষেত্রে গাইড করা, সবকিছুর ক্ষেত্রে আমার মা অলওয়েজ হেল্প করেছে আমাকে, এবং আমার বাবাও আমাকে এই ক্ষেত্রে অনেক হেল্প করেছে। দেখা যেত অনেক সময় আমি অনেক আপসেট হয়ে যেতাম আমার রেজাল্টস নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে, আমার কি হবে না হবে। এইচএসসি লেভেলের উপর ফোকাস না করে আমরা অ্যাডমিশনের প্রতি এতটা বেশি ফোকাস করে ফেলি যে এইচএসসি অনেক সময় খারাপ করে ফেলাই। বইটা ভালো করে পড়তে হবে, অ্যান্ড বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অবশ্যই ঠিকঠাক মতো গুছায় রাখতে হবে, কারণ লাস্ট 3 মাসে এসে আসলে এটা নতুন ভাবে পড়ার বা নতুন ভাবে গুছায় নেওয়ার টাইমটা থাকে না। অবশ্যই ডেইলি পরীক্ষা দিতে হবে। যেই কোচিং সেন্টারে আমি থাকি না কেন, আমাকে অবশ্যই প্রতিদিন পরীক্ষার মধ্যে থাকতে হবে, কারণ প্রতিদিন পরীক্ষার মধ্যে থাকলে পড়াশোনার হ্যাবিটটা থাকবে। অনেক ভালো লাগছে, ফলাফলটা অবশ্যই অবিশ্বাস্য ছিল, এবং ফলাফল পাওয়ার পরও আমার বেশ ভালো লাগছে। জি, আমার ঢাকা মেডিকেলে পড়ার অনেক ইন্টারেস্ট ছিল অবশ্যই, কিন্তু এবার আসলে কোয়েশ্চেন ইজি ছিল, এর জন্য আমার একটা মানে এক্ষেত্রে একটা ভয় লেগেছিল যে আদৌ ঢাকা মেডিকেলে হবে কিনা, কারণ আমি তো শুনতে পাচ্ছি যে এবার 90-র উপরই মানে নাকি অলমোস্ট 10 জন পেয়েছে, তো এটা তো কোনোবারই দেখা যায় না। আর এবার তো কাটমার্কও বেশ অনেক বেশি এসেছে, এটা আমার কাছে মনে হয়েছিল এবার হয়তো হাইয়েস্ট 96-95 উঠে যাবে। তো এই জন্য আমি যখন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সলভ ছিল, ওগুলো যখন আমি দেখলাম, তখন আমি দেখলাম যে আমার মোটামুটি 7-8টা যাবে। তো ওটা যখন আমি দেখেছি, তখন আমার মনে হলো যদি 96 হাইয়েস্ট ওঠে, তো বিভিন্ন জায়গায় যখন কোচিং করি তখন ওখানে তো দেখি যে 96 বা 98 যদি হাইয়েস্ট ওঠে, তখন 90 পেলেই মানুষজন 500-র বাইরে চলে যায়, এমন সিচুয়েশনও হয়। এজন্য ওখানে আমার একটা মানে ভয় কাজ করেছিল যে আদৌ কি আমার ঢাকা মেডিকেলে হবে কিনা, এটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম। এই জন্য আমি যখন দেখি যে আমার রেজাল্টে আমি 91 পেয়ে সেকেন্ড হয়েছি, তখন তো আমি বেশ স্টাউন যে মানে কি হলো হঠাৎ করে এরকম। তো যাই হোক, ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আমার বাবা মা ভেবেছিল যে মানে যেহেতু আমার 7-8টা যাবে, তো অবশ্যই এটা অনেক ভালো ফলাফলই হবে। বাট আমি আসলে স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করার চেষ্টা করেছিলাম যে কোচিং সেন্টারে যেহেতু এরকমই হয়, 96-95 পেয়ে মানুষজন 96-95 হাইয়েস্ট উঠলে 91 পেয়ে অনেক দূরে চলে যায়। এটা তখন আমার মধ্যে একটা ভয় কাজ করছিল। বাট যাই হোক, রেজাল্ট পাওয়ার পর তো ভালোই লেগেছে। আমার স্কুলে থাকতে আমার রোল 10 বছরের জন্য 91 ছিল, এই জন্য এই জিনিসটা আমার জন্য আরো বেশি এক্সাইটিং ছিল যখন আমি দেখলাম যে 91 পেয়ে সেকেন্ড হয়েছি। পড়াশোনার ক্ষেত্রে গাইড করা, সবকিছুর ক্ষেত্রে আমার মা অলওয়েজ হেল্প করেছে আমাকে, এবং আমার বাবাও আমাকে এই ক্ষেত্রে অনেক হেল্প করেছে। দেখা যেত অনেক সময় আমি অনেক আপসেট হয়ে যেতাম আমার রেজাল্টস নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে, আমার কি হবে না হবে। ওই টাইমে ক্লাস 9-10 আমি এটা নিয়ে খুবই ডিপ্রেশনে ছিলাম যে আমার রেজাল্ট ভালো হচ্ছে না, কি হবে। ওই টাইমে আমার বাবা আমাকে হেল্প করেছিল, আমার মা আমাকে হেল্প করেছিল, আমার স্কুলের টিচারদেরকে আমি সেই টাইমে কন্ট্যাক্ট করেছিলাম, তাদের সাথে তারাও হেল্প করেছিল আমাকে। আমাদের স্কুল কলেজের হ্যাঁ, পরবর্তীতে হলিক্রস স্কুল পার করার পর তো হলিক্রস কলেজে ভর্তি হই। হলিক্রস কলেজে এসে হচ্ছে মানে আমাদের হলিক্রস স্কুল আর কলেজ দুটারই বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে অলওয়েজ একটু আদর্শ মানুষ হওয়ার পেছনে বেশি স্ট্রাগল করতে পছন্দ করে। দেখা যায় যে আমি বিভিন্ন স্কুল কলেজে যখন কোনো কারণে কোনো রিজনে যাই, তখন ওখানে খুব কমন একটা চিত্র হয় যে তারা বলে যে তাদের মানে প্রতি বছর কতজন এসএসসিতে কত পেলো, কতজন বৃত্তি কত পায়, এই করে সেই করে। তো এইসব জিনিসপত্র আমার কাছে অলওয়েজ একটু নতুন লাগতো, কারণ আমাদের স্কুলে কখনো এই প্রচারটা ছিল না। তারা কখনোই বলতো না যে তারা আমাদের এসএসসি রেজাল্ট, মানে হ্যাঁ রেজাল্টটা বলতো, বাট কতজন কোথায় কিভাবে কত মানে ভালো করছে, বা আমাদের স্কুল থেকে পাশ করে কতজন কত বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে, এই হচ্ছে, এই জিনিসগুলো আমাদের কখনো স্কুল বলতো না। তারা অলওয়েজ আমাদেরকে মানে ভালো মানুষ হওয়ার জন্য ইন্সপায়ার করতো। 10 বছর আমি ওখানেই ছিলাম, এই জন্য ভালো মানুষের জ্ঞানগুলো আমার মধ্যে পুরা ইনস্টিল করা। যাই হোক, হলিক্রস স্কুলের পর হলিক্রস কলেজে যাই। হলিক্রস কলেজে টপ মাইন্ডস এর মধ্যে থেকে আসলে মানে অ্যাকচুয়াল কম্পিটিশনটা বুঝতে আমি শিখি। হলিক্রস স্কুলে থাকা অবস্থায় আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে আমি ঠিক আছে হলিক্রস স্কুলে ভালো করতাম, বাট আদৌ কি আমি ভালো কিনা। অ্যান্ড সেই জিনিসটা টেস্ট করার জন্য আমি হলিক্রস কলেজকে পাই। হলিক্রস কলেজের চাপটা কম্পারেটিভলি আমার কাছে একটু ক্যালকুলেটেড লেগেছিল হলিক্রস স্কুলের চেয়ে। এটার কারণ তো আমার অবশ্যই মনে হয়, কারণ স্কুলে তো বাচ্চা ছিলাম, এর জন্য চাপ নিতে পারতাম না। বাট কলেজে এসে চাপ নেওয়ার মেন্টালিটিটা একটু ঠিক হয়। অ্যান্ড চাপ নেওয়ার মেন্টালিটির কথা আমি বারবার কেন বলছি, কারণ পড়াশোনা করতে হলে চাপ নিতেই হবে, এটার কোনো মানে সুযোগ নাই বের হওয়ার এখান থেকে। এর জন্য হচ্ছে আমাদের কলেজ
আমাদেরকে অলওয়েজ বইয়ের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি করেছিল। দেখা যেত যে কোনো কারণে যদি কেমিস্ট্রিতে কোনোবার আমি বই না পড়ে সাপ্লিমেন্টারি কিছু পড়তে যাই, সেইবারে আমি ধরা খেয়েছি, এরকম সিচুয়েশন হয়েছে। কোনোবার যদি আমি সাজেশন ওয়াইজ পড়তে যাই বা কোনো, আমাদের তো কেমিস্ট্রি কখনোই কলেজে হচ্ছে একদম এইচএসসি বেস করে পড়াশোনা হয় নাই। দেখা গেছে যে তা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে যেটা জীবন ওই এইচএসসিতে কখনো আসে নাই। এই জন্য আমার অভ্যাস হয়ে গিয়েছিল যে কেমিস্ট্রির জন্য যে পুরা বইটা একদম ভালো করে পড়ে নেওয়া, এবং এটাই হয়েছিল। দেখা গেছিল যে মানে অনেকে সাজেশন ভিত্তিক পড়েছে, হয়তো তাদের জন্য সেটা লাভবান তারা হতে পেরেছে, আশা করছি লাভবান হলে ভালো। কিন্তু আমার জন্য আসলে কখনোই দেখা গেছে যে আমি যতবার সাজেশন পড়ছি ততবারই ধরা খেয়েছি। এই জন্যই যে কলেজ আমার মধ্যে এই জিনিসটা তৈরি করেছিল যে আমার আসলে বইয়ের প্রতি অনেক বেশি ফোকাস করা দরকার, সাপ্লিমেন্টারি যাই হোক না কেন। আর আমাদের এটা নিয়ে তো বেশ হাসি ঠাট্টা ক্লাসের মধ্যে মাঝে মাঝে হতো যে আমরা মেইন জিনিসের প্রতি মানে এইচএসসি লেভেলের উপর ফোকাস না করে আমরা অ্যাডমিশনের প্রতি এতটা বেশি ফোকাস করে ফেলি যে এইচএসসি অনেক সময় খারাপ করে ফেলাই, এমন সিচুয়েশন হয়। আমরা যদি, কারণ এইচএসসি যে পড়া সেটার সাথে অ্যাডমিশনে পড়ার কোনো ডিফারেন্স নাই, পড়াটা একই, বাট হ্যাঁ অ্যাডমিশনের জন্য একটু আলাদা প্রসিডিউর আছে। যদি আমি মেডিকেল কলেজের ক্ষেত্রে চিন্তা করি, আমাকে হচ্ছে অনেক বেশি অবজেক্টিভ সলভ করতে হবে, অনেক কুক্ষুটাই অনেক জিনিসপত্র পড়তে হবে যেটা অ্যাকচুয়ালি পড়া লাগে না। তো সেই জিনিসগুলো পড়ার ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ কলেজ বলেছে যে যখন যেই টাইমে যে যা পড়ার কথা সেই জিনিসটা আমি যেন পড়ি। মানে তারা বলে নাই, এটাই আমি ওনাদের পড়ার স্টাইল থেকে মেসেজটা এটাই পেয়েছি। অ্যান্ড তাদের ক্লাসে আমাদেরকে যা পড়াতো তারা তাই সেই অনুযায়ী পরীক্ষা নিত। সো আমার জন্য মানে দেখা যেত যে প্রতিদিনে পড়া হয়তো প্রতিদিন কমপ্লিট হতো না, বা অনেক সময় তারা হয়তো একটু টাইমের ম্যানেজমেন্টের অভাবে দেখা যেত একটু বেশি পড়া ফেলতো, সেইবার তো পড়াশোনা ঠিকঠাক গোছানোর ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যেত। বাট স্টিল হলিক্রস কলেজের পড়ার প্যাটার্নের সাথে আমি চলতে পেরেছি দেখে আমার মনে হয় যে পড়াশোনাগুলো আমার ঠিকঠাক মতো হয়েছিল। কখনো আমার 5-6 ঘন্টা পড়া হয়েছে, কখনো আমার হচ্ছে 8-9 ঘন্টা পড়া হয়েছে। যেদিন ক্লাসগুলো একটু কম থাকতো সেই দিন দেখা যেত 8-9 ঘন্টার মধ্যে, মানে 8-9 ঘন্টার মতো পড়া হতো। আর যেদিন ক্লাস বেশি থাকতো সেই দিন 5-6 ঘন্টা। সকালবেলা বেশি পড়া হতো, কারণ রাতের বেলা আমার কোচিংটা থাকতো ইউজুয়ালি হচ্ছে দুপুরের দিকে, রাতের বেলা পড়ার মতো এনার্জিটা কম থাকতো, এই জন্য সকালবেলা বেশি পড়া হতো। আমি অলওয়েজই মানে রাত জেগে পড়ার মতো স্বভাব আমার ছিল, বাট এই যে মেডিকেল অ্যাডমিশনের টাইমটাতে আমি বুঝতে পারি যে আসলে রাত জেগে পড়াটা ডিফিকাল্ট, কারণ পরের দিন সকালে তখন এমন টায়ার্ডনেস আসে যে পড়তে পারি না। এই জন্য ওই টাইমে আমাকে নতুন ভাবে এই জিনিসটা ঠিক করতে হয় যে আমি রাত জেগে পড়তে পারবো না, আমাকে ইদার যদি আমি বেশি পড়তে চাই সেক্ষেত্রে আমাকে 10টা-11টার মধ্যে ঘুমাতে হবে, আর উঠলেও 4টা-5টা এই টাইমে পড়তে হবে, মানে উঠে পড়তে হবে। তো এটাই আমার মেইন রুটিন ছিল। আর সব পরীক্ষার জন্য আমি সেম এফোর্ট কখনোই দিতে পারিনি। আমি যেমন দেখা গিয়েছে যদি কোনো বড় ধরনের অলিম্পিয়াড থাকে তখন হ্যাঁ একটু বেশি এফোর্ট দিয়েছি, বাট তারপরও অনেক বেশি এফোর্ট দিই নাই। আমি সবচেয়ে আমার লাইফের সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি এই একটা অ্যাডমিশন টেস্টের জন্য, যে আমি একদম বাংলাদেশের অনেক পূর্ব ছাত্রছাত্রীর সাথে পরীক্ষা দিতে যাচ্ছি। আমি যদি এখানে টিকতে চাই আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, আর এই এফোর্টটাও দেওয়া হয়েছিল মেইনলি লাস্ট 2 সপ্তাহ বা 1 সপ্তাহ ওই টাইমে। হ্যাঁ অন্য সময় অনেক এফোর্ট দিয়েছি, বাট এই লেভেলের এফোর্ট আমার মনে হয় না আর জীবনে আমি দিয়েছি। তো লাস্টের মুহূর্তটাতে অনেক বেশি পড়তে হয়, আর অন্য টাইমগুলো তো পড়েছি, বাট সেটা একটু লেভেল ওয়াইজ আর নিজেকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করেছি ওই টাইমে। আমি অলওয়েজই ঢাকাই ছিলাম ছোটবেলা আমার জন্ম হয়েছিল সিলেটে অবশ্য, বা যাই হোক তার পরবর্তীতে সাভারে যাওয়া হয়, তারপর ঢাকায় আসা হয়। ঢাকার ভেতরে আমার বাবার জবের কারণে আমাকে মোটামুটি 14 বার লাইফে বাড়ি চেঞ্জ করতে হয়েছে, এবং এটা বেশ হেক্টিক একটা বিষয়, বাট জিনিসটা আমার লাইফের একটা অংশ হয়ে গিয়েছিল। এবং আমার বাবা মার এই স্ট্রাগলটা দেখিয়ে আমি আসলে বড় হয়েছি যে তারা এত কষ্ট করছে যে আমি যেন মানে ঢাকাতে একটা ভালো ইনস্টিটিউশনে পড়তে পারি, মেইনলি আমার স্কুলে পড়তে পারি যেন। এসএসসি আমি পাস করেছি 2023-এ এবং এইচএসসি পাস করেছি 2025-এ। রিসেন্টলি তো রেজাল্ট দিল, এবং হচ্ছে এসএসসি এইচএসসি দুটাতেই আমার রেজাল্ট, আমি এসএসসিতে মেইনলি আমার মনে হয়েছিল যে আমার রেজাল্ট তা একটু ভালো হতে পারতো, কিন্তু আমার লেখা খুবই খারাপ। আমার লেখা দেখে আমার একটা সময় খুব হাসি পেত যে মানুষজন যখন বলতো তোমার লেখা এত খারাপ কেন, আমি ভাবতাম মনে ভাবতাম, তাদেরকে বলতাম না যে আমি ডাক্তার হবো তাই। এটা হচ্ছে স্টেরিওটাইপিক্যাল, এটা বলা উচিত না। ডাক্তারদের লেখা অবশ্যই ভালো, অনেক ডাক্তার আছে তাদের লেখা ভালো, বাট আমার লেখাটা ভালো না, আসলেই ভালো না। তো এটার জন্য আমার অলওয়েজ মনে হয়েছে যে হয়তো এসএসসি রেজাল্ট আমার তেমন স্যাটিসফ্যাক্টরি আসেনি। ভালো হয়েছিল অবশ্যই, সব সাবজেক্টে A+ পেয়েছিলাম, GPA 5 পেয়েছিলাম, বাট আমার মনে হচ্ছে আরো বেটার করতে পারতাম। এইচএসসিতে উঠেও আমার রেজাল্টটা একটু
কমেছে নাম্বার, অবশ্যই কমেছে। এবার তো একটু টাফ করে খাতা চেকিং হয়েছে, তারপর আমার কাছে মনে হচ্ছে আপেক্ষিক বিচারে আমার লেভেলটা মোটামুটি ভালোই হয়েছে। এবার তো একটা বৃত্তিও পেয়েছি, আমার লাইফে ফার্স্ট টাইম একটা বৃত্তি পেয়েছি আমি। আমার মনে হয় এটা আসলে আমি আমি আমার কলেজে পড়েছি দেখে হচ্ছে আমার প্রস্তুতি আর অন্যদের প্রস্তুতিটা একটু ডিফারেন্ট হবে। আমাদের কলেজ তো সবসময় পড়াশোনার মধ্যে থেকে কিভাবে আসলে মানুষকে বড় করে তোলা যায় 10-2 বছরের জন্য, এই জিনিসটা তারা বুঝে। বাট বাংলাদেশের সব কলেজে আসলে এই সুযোগ তো থাকে না, অনেক সময় হয়ে যায় এরকম সিচুয়েশন। আমি কোনো কলেজকে অবজ্ঞা করছি না, অপমান করছি না, বাট এই সিচুয়েশন তো তৈরি হয়, আমার এটা দ্যাটস দ্য রিয়ালিটি। এই জন্য আমার মনে হয় যে যদি কেউ স্ট্রাগলিং হয়, যদি তার নিজের মধ্যে থেকে আসলে স্ট্রাগল করার এই ক্যাপাসিটিটা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তার আমি কখনোই বলবো না যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তার অ্যাডমিশনে পড়া শুরু করা উচিত। তার উচিত ওই টাইমে এইচএসসির উপর ফোকাস করা, বাট সেই সাথে অবশ্যই অ্যাডমিশনের জন্য তার যে জিনিসগুলো দরকার, যে বইটাকে ভালো মতো পড়া, এই জিনিসটা যেন যে কেউ যেন বাদ না যায়। বইটাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। এইচএসসি প্রিপারেশন দিকে আমি সারাক্ষণ খালি সাজেশন নির্ভর পড়ে গেলাম, এটা করলে হবে না। অবশ্যই আমাকে বইটা ভালো করে পড়তে হবে, অ্যান্ড বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অবশ্যই ঠিকঠাক মতো গুছায় রাখতে হবে, কারণ লাস্ট 3 মাসে এসে আসলে এটা নতুনভাবে পড়ার বা নতুনভাবে গুছায় নেওয়ার টাইমটা থাকে না। এর জন্য আমি বলবো যে মেডিকেল অ্যাডমিশনের মেইন প্রিপারেশনটা শুরু করার জন্য 3 মাস অবশ্যই নাফ না, বাট স্টিল ওই টাইমটার আগে যদি আমি শুরু করতে যাই তাহলে আমার এইচএসসি খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি আছে, এবং এইচএসসি খারাপ হলে তখন সেই অনুযায়ী আমার অ্যাডমিশনে খারাপ হওয়ার তো অবশ্যই সম্ভাবনা থাকবেই। তো প্রিপারেশন মেইন বেসিক করে তোলা, এটা আমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই করতে হবে। পরবর্তীতে অ্যাডমিশনের সময় হচ্ছে বাকিটা পড়বো। যখন আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতাম, তখন দেখা যায় যে ওখানে পরীক্ষা দেওয়ার কারণে উইকলি ডেইলি যেগুলো এক্সাম হতো, সেখানে দেখতাম যে অনেকগুলো কোশ্চেন আমি পাচ্ছি, অনেকগুলো কোশ্চেন আমি পাচ্ছি না। যেমন আমি আমার একটা অনেক বড় ঘাটতি লক্ষ্য করেছিলাম যে আমি এক্সট্রা সিলেবাস, এক্সট্রা সিলেবাস না, বইয়ের বাইরে যেসব সিলেবাস ছিল, যেগুলো কোচিং সেন্টাররা মনে করতো যে আসলে এগুলো ইম্পর্টেন্ট, ওইসব জিনিসপত্র আমার একটু ওটাতে একটু দুর্বলতা ছিল। তাদের এক্সট্রা সিলেবাস পড়ার প্রতি আমার আসলে ইচ্ছাটাও কম ছিল, আমার কাছে খালি একটা বইয়ের উপর ফোকাস করতে বেশি ভালো লাগতো। তো ওইটা আমার একটা দুর্বলতা ছিল, এবং শেষ পর্যন্ত ওই দুর্বলতা নিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। আমি শেষ মুহূর্ত পর্যন্ত এক্সট্রা সিলেবাস না দেখে আমাকে যেতে হয়েছে। তো খুব একটা ক্ষতি হয় না এই বছরের জন্য, হয়তো অন্য বছর হলে হয়তো বেশি ক্ষতি হতে পারতো। যাই হোক, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আর হচ্ছে এটা একটা দুর্বলতা ছিল। আরেকটা দুর্বলতা ছিল, আমি দেখেছি যে আমার এটা দুর্বলতা না নাকি সবলতা আমি আসলে জানি না, আমার 100টা দাগানো অলওয়েজ অভ্যাস ছিল। এমনও হয়েছে যে কিছু পরীক্ষা আমি একদম না পড়ে দিয়েছি, তো দেখা গেছে 4-5 পর্যন্ত কাটমার্ক চলে আসলো, নেগেটিভ মার্ক চলে আসছে, এমনও হয়েছে। বাট স্টিল আমি 100টা দাগিয়েছি, পারি আর না পারি জানিয়ে না জানি, জেনারেল নলেজ হোক, ইংলিশ হোক, সবকিছু দাগিয়েছে। কারণ মনে হচ্ছে যে হ্যাঁ একটু জানি না, আচ্ছা দিয়ে দেখি কি হয় না হয়, এরকম এক্সপেরিমেন্ট করেছি আমি ওই পরীক্ষাগুলোতে। বাট মেইন পরীক্ষাতে গিয়ে এই এক্সপেরিমেন্টটা করার সুযোগ ছিল না। আমি চেয়েছিলাম এক্সপেরিমেন্টটা করতে, বাট আমার একটু টাইম ক্যালকুলেশনের ঝামেলা হয়েছিল, আমি শেষ পর্যন্ত 4টা দাগাতে পারিনি, এবং এটা নিয়ে আমি আপসেটও ছিলাম। যাই হোক, পরবর্তীতে দেখেছিলাম আমি 4টা দাগালে আমার ভুলই হইতো, তো এই তুলনায় ভালোই হয়েছে। আর এটা তো দুর্বলতা ছিলই, প্লাস আমি দেখতাম যে আমার অনেক দীর্ঘক্ষণ একটা উইক যদি আমি সারাক্ষণ পড়াশোনার মধ্যে দিয়ে যাই, তারপর আমার একটা ছুটি খুব নেসেসারি ছিল। আমার লাগবে একটা দিন, যেদিন খালি আমি আমার সাথে থাকতে পারবো, ওই দিন খালি আমি ইউটিউব দেখবো, এগুলো করবো, বিভিন্ন পড়াশোনার বাইরে যা সেরকম করবো। সেটা শুধুমাত্র একদিনের জন্য, অ্যান্ড সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া না, কারণ সোশ্যাল মিডিয়াতে গেলে বের হওয়াটা ডিফিকাল্ট। এই জন্য আমি দেখা যাচ্ছিলাম ইউটিউব দেখতাম, ইউটিউবে কিচ্ছু আসতো না, সেল ওটাই দেখতাম, কারণ আমার জাস্ট একটু রেস্ট লাগবে এর জন্য। এটাকে দুর্বলতা, যদি আমি জানি না এটা শুধু দুর্বলতা নাকি কি, এটা আমি বুঝতাম না। আমার পড়াশোনার অবশ্যই ক্ষতি হতো, একদিনের জন্য আমি পড়তাম না, তারপর আমার এটা করতে হতো, কিছু করার ছিল না, কারণ পরবর্তী 1 সপ্তাহে যাতে আমি পড়তে পারি, এর জন্য আমাকে নিজেকে প্রস্তুত করতে হতো। অবশ্যই বই পড়তে হবে, এবং একটা বই পড়লে আই থিঙ্ক যথেষ্ট, কারণ একটা বই এত বেশি ইনফরমেশন, কেউ যদি একটা বই ভালো করে পড়তে পারে তার আসলে অন্য বই পড়ার টাইমই থাকবে না। আর অন্য বই হয়তো অনেক সময় দেখা যায় আমাদেরকে, আমি পরীক্ষাগুলো দেওয়ার সময় দেখেছিলাম অনেক সময় আমাদের বলা হতো যে এই প্রশ্নটা ওই স্যারের বই থেকে আসছে, আমরা যে বইগুলো পড়ি ওগুলোর বাইরে থেকে এসেছে। কিন্তু আমি দেখতাম যে আমি যে বইটা পড়ছি ওটাই যদি আমার ভালো করে পড়া থাকে, তাহলে ওই স্যারের বইয়ে ওই আনসারটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে। এই জন্য একটা বইয়ের উপর ফোকাস করা আই থিঙ্ক সবচেয়ে ভালো হবে, কারণ আমি চাইলেও আসলে 2 বছর
বছর অনেক বড় সময়, বাট স্টিল এই 2 বছর সময় আমার পক্ষে 5-6টা বই এক একটা সাবজেক্টের জন্য পড়া সম্ভব না, ইটস ইম্পসিবল। এই জন্য একটা বইয়ের উপর ফোকাস করা ভালো। আর পরীক্ষাগুলো দেওয়ার পর হতাশ হওয়ার চেয়ে আই থিঙ্ক মানে নিজের কোন জায়গাগুলো আমি পাচ্ছি না, কোন কোয়েশ্চেনগুলো আমি পাচ্ছি না, এই জিনিসটা দেখাটা ভালো। এটা তখন মানে আসলে বেশি মনে থাকে যে হ্যাঁ আমি এটা পাই নাই, তখন নিজের মনের মধ্যে খালি মনে হয় যে কেন আমি এটা পাইনি, ওই দুঃখে কষ্ট মনে সারাদিন খালি ওইটাই নিজের মধ্যে রিপিট করতে থাকি যে হ্যাঁ এই কোশ্চেনটা ছিল আমি এটা পাইনি, কোশ্চেন মানে অপশন টপশন সবকিছু সব মনে থাকতো, কারণ খারাপ লাগতো যে হ্যাঁ কেন পারলাম না এটা। এবং তো পরীক্ষা দেওয়াটা নেসেসারি, অবশ্যই ডেইলি পরীক্ষা দিতে হবে। যেই কোচিং সেন্টারে আমি থাকি না কেন আমাকে অবশ্যই প্রতিদিন পরীক্ষার মধ্যে থাকতে হবে, কারণ প্রতিদিন পরীক্ষার মধ্যে থাকলে পড়াশোনার হ্যাবিটে থাকতে হবে, পড়াশোনার হ্যাবিটটা থাকবে। এবং পরীক্ষাগুলো দেওয়া মানে এমনি পরীক্ষা দিলাম দেওয়ার জন্য দিলাম এমনও না, ভালো করে পড়ে দিতে হবে, দরকার হলে একটু কম ঘুমাতে হবে যেদিন মানে পড়াটা অনেক বেশি হচ্ছে, তারপরের দিন আমি না হয় একটু বেশি ঘুমাই নিলাম, ঠিক আছে, এইভাবেই পড়তে হবে আর কি। কোচিং সেন্টার অবশ্যই ভূমিকা পালন করেছে। কোচিং সেন্টারে আমার নিয়মিত পরীক্ষা দেওয়া হয়েছে। আমি মানে তারা নিয়মিত পরীক্ষা নিয়েছে, আমি নিয়মিত পরীক্ষা দিয়েছি এমন না, বাট সেখানে যখন পরীক্ষাগুলো দিতাম তখন হচ্ছে নিজেকে একটু যাচাই করতে পারতাম, শুধু নিজের স্কুল আর কলেজের বাইরেও আরো অনেক কম্পিটিটিভ ইনস্টিটিউশনের সাথে দেখতে পারতাম যে আদৌ আমার রেজাল্টটা কেমন হচ্ছে না হচ্ছে। অ্যান্ড অ্যাডমিশনের ওই টাইমটা তো আমি পরবর্তীতে বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত হই, অ্যান্ড সেখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কারণে আমি নিজের পজিশনটা বুঝতে পারি, অ্যান্ড আমার আরো কিভাবে কোন জায়গাগুলো আমার ডেভেলপ করা উচিত, কোন জায়গাগুলোতে আমার বেশি ফোকাস করা উচিত, এসব জিনিসপত্র আমি বুঝতে পারি। তবে কোচিং সেন্টার অবশ্যই এখানে হেল্প করেছে আমাকে। আমি আসলে ডাক্তারের ফ্যামিলিতে বড় হয়েছে, এজন্য আমি জানি যে যতই মানুষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত যায় তাদের ইচ্ছা চেঞ্জ হতে থাকে, কারণ মানে প্রথম বর্ষে যেগুলো পড়াচ্ছে ওই অনুযায়ী তাদের ইচ্ছা জাগে, তারপরের বছরে সেই অনুযায়ী। এজন্য আমি এখন আমার যে ইচ্ছা আদৌ সেটা 10 বছর পর থাকবে কিনা ইটস ডিফারেন্ট, মানে যাওয়া যায় না, মানে বাস্তবতাটা অনেক সময় ডিফারেন্ট হয়। যাই হোক, তারপর আমার ইনিশিয়ালি ইচ্ছা আছে 2টা সেক্টরে কাজ করার। একটা তো আপনি বললেনই যে নিউরো সার্জারি ওই এরিয়াটাতে, আরেকটা আছে সাইকিয়াট্রি। এই 2টা জায়গায় আমার কাজ করার ইচ্ছা আছে, এবং রিসার্চের দিকে একটু ইন্টারেস্ট আমার বেশি। যাই হোক, পরবর্তীতে কি হয় না হয় দেখা যাবে। এখন রিসার্চটাকে খুব ভালো মনে হচ্ছে, বাংলাদেশের রিসার্চ ফ্যাকাল্টি কেমন সেটাও আমি জানি না, দেখা যাক কি হয়।